এক কাপ গরম কফির সঙ্গে তো দিনটা শুরু হয়েছিল। শুরুটা বেশ ভালোই ছিল। রোজকার যে রুটিন কাজকর্ম সেগুলোর তো ঠিকঠাকভাবেই চলছিল। আমার ব্রেকফাস্টে আজকে ছিল পোহা, তো সেটাও এনজয় করলাম, করে গেলাম ঠাকুর ঘরে পুজো পাঠও শেষ করলাম। কিন্তু যখন ঠাকুর ঘরে ছিলাম সেই সময় থেকেই দেখছিলাম যে চারপাশটা কেমন একটু অন্ধকার, বিশেষ করে দক্ষিণ দিকটা। কিন্তু সেটা যে এত ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা তখনও স্বপ্নে ভাবিনি। ঠাকুরকে নিষ্ঠাভরে পুজো করলাম, সবার জন্য প্রার্থনা জানালাম, কিন্তু হঠাৎ তারপরেই চোখ গেল একদম আকাশের দিকে। দেখলাম আকাশ একেবারে কালো চাদরে মুড়ি দিয়ে তর্জন গর্জন শুরু করে দিয়েছে, অর্থাৎ মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তখন কটা বাজে, 12:30 মতন বাজে, অফিসের কাজই করছিলাম। হঠাৎ আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি। প্রথমে অতটা বুঝতে পারিনি, এটা এক ফোঁটা দু ফোঁটা করেই শুরু হয়েছিল। মনে হচ্ছিল যেন একটা সাধারণ বৃষ্টি যেরকম বর্ষাকালে হয়, কিন্তু আদতেই যেটা হলো সেটা মানে কি বলবো, একটা সাইক্লোনিক স্টর্মের মতন। মানে আমাদের ঘরের ভেতরেও জল ঢুকে গেছিলো। মানে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া। পরে খবরে দেখলাম যে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিয়েছে। এই যে এখন আমি যে সময়কার ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, তখনও ঠিক সেইভাবে বৃষ্টি নামেনি, বা বৃষ্টি নামলেও এক ফোঁটা দু ফোঁটা করে নেমেছে, চারপাশটা আস্তে আস্তে ভিজতে আরম্ভ করেছে। কিন্তু তারপরেই যে অবস্থাটা ওরকম একটা ভয়ানক দিকে টার্ন নেবে সেটা মানে আমার ধারণাতেই ছিল না। কারণ আকাশের একদিকটাতে মেঘ করে থাকলো, অন্য দিকটাতে ছিল মোটামুটি পরিষ্কার, অর্থাৎ দক্ষিণ দিকে মেঘ করেছিল কিন্তু পূর্ব দিকটা মোটামুটি পরিষ্কারই ছিল। তারপর যেটা শুরু হলো সেটাকে তাণ্ডব বললেও কম বলা হয়। আমার মনে হয় এই জন্যেই পশ্চিমবঙ্গে 4টি জেলায়, কলকাতা সহ 4টি জেলায় আজকে রেড অ্যালার্ট জারি ছিল। এই দেখুন বৃষ্টির কি মানে মারাত্মক তাণ্ডব। আজকেও কলকাতায় প্রচুর গাছ ভেঙে পড়েছে এই বৃষ্টির সঙ্গে সঙ্গে, এই ঝড়ে। সেই সঙ্গে সঙ্গে বাজও পড়ছিল সমান তালে। আমি তো তাড়াহুড়ো করে যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো সব বন্ধ করলাম, কিন্তু বাড়ির আর্থিংটা একবার চেক করাতে হবে। কারণ এখন যেরকম ঝড় বৃষ্টি হচ্ছে, এবং এখন একটা জিনিস দেখছি যে বৃষ্টি হলে পরেই তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়া, এটা একেবারে একটা কি বলবো, একটা মানে রুটিন হয়ে গেছে। সুতরাং বাড়ির আর্থিংটা একবার ঠিকঠাক করে চেক করাতে হবে। অবস্থাটা একবার দেখুন। আজকে যেরকম আমি ঝোড়ো হাওয়া দেখলাম, সেটায় কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তখনও এতটা দেখিনি, আজকে যা দেখলাম। মানে লোকে বর্ষার বৃষ্টি বারান্দায় দাঁড়িয়ে কিছুটা হলেও উপভোগ করে, কিন্তু আজকে যে তাণ্ডব দেখলাম, রীতিমতো ভয়েই সমস্ত দরজা জানলা বন্ধ করে ভেতরে চলে এলাম। তা সত্ত্বেও আজকে ঘরের মধ্যে জল ঢুকলো, কারণ যেহেতু আমাদের ফ্ল্যাটটা 4 তলার ওপরে, সেই জন্য এখানে একটু ঝড় বৃষ্টি হলে পরেই, ঝড় বৃষ্টির সঙ্গে যদি হাওয়া দেয় তাহলে ঘরের মধ্যে জল চলে আসে জানলার ফাঁক দিয়ে। জানলাটা খুলে একটু বৃষ্টিটা বোঝার চেষ্টা করছিলাম একটু পরে, তখনও সমান তালে বৃষ্টি হয়ে চলেছে। আর এই বৃষ্টির ফলে আমার এই গাছগুলোর যা দুরবস্থা হচ্ছে সে আর কি বলবো। এই গাছগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এগুলো লতানে গাছ, একেবারে আষ্টে পৃষ্ঠে এরা বেয়ে উঠছে। আর ঘরের মধ্যে তো একেবারে সেই রাত্রের মতো অন্ধকার। তখন কে বলবে, সবেমাত্র দুপুর 1:30 বাজে। যেসব ঘরে আলো জ্বালানো নেই সেখানে একেবারে রাতের মতো অন্ধকার, আর সমস্ত ঘরে আলো জ্বালিয়ে রাখতে হয়েছিল। আজকে সারাদিন তো এইরকম করেই চললো, জানি না এরপর কী হবে। এখন অফিসের কাজ চলছে, তবে আমার এখন ফ্রুট ব্রেক, 5 মিনিটের একটা ব্রেক নেব। নমস্কার। বাইরে তো ঝড় বৃষ্টি হয়েই চলেছে, প্রচণ্ড বাজ পড়ছে। না জানি কেন এই প্রথমবার আমি দেখছি যে কলকাতায় বৃষ্টি নামলে পরেই একটা প্রচণ্ড দমকা হাওয়া দিতে আরম্ভ করছে, একটা ঝোড়ো পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সঙ্গে বাজ পড়া, মানে অবিরাম বাজ পড়ে যাচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার আগের থেকে বাজ পড়া আরম্ভ হয়েছে, আর এখনও হয়ে যাচ্ছে। মানে এটা যে কেন হচ্ছে ভগবান জানে। আর এদিকে আপনার কালকে যে ওই আন্ডার কনস্ট্রাক্টেড যে গোডাউনটা ভেঙে পড়েছিল তারাতলাতে, সেখানে তো এখনও পর্যন্ত দেখলাম 11 জনের মৃত্যু হয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন আমাদের পূর্বতন সরকারের উদ্দেশ্যে যে এটা আপনাদেরই পাপের ফল,
আপনারা টাকা নিয়ে এইসব বেআইনি কনস্ট্রাকশনগুলোকে মদত দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে গোটা কলকাতাকে আপনারা একটা মৃত্যুপুরী বানিয়ে দিয়েছেন। আমার এখানে একটাই প্রশ্ন, যখন এই সরকার ক্ষমতায় এলো তখন আপনার পার্ক সার্কাস, কসবা এইসব অঞ্চলে প্রচুর বেআইনি নির্মাণ ধরা পড়েছিল, সেগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল, দেখছেন কি বাজ পড়ছে। কিন্তু এখন কিন্তু সবাই চুপচাপ। সেটা কি জাভেদ খান বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীতে যোগ দেওয়ার পর সেই যে প্রচেষ্টাটা চলছিল সেটাতে ধামাচাপা পড়ে গেল? আজকালকার দিনে রাজনৈতিক সমীকরণগুলো বোঝা সত্যিই খুব দুরূহ ব্যাপার। এই সরকারের কাছে আমরা আশা করি একটি পরিচ্ছন্ন স্বচ্ছ প্রশাসন আশা করি। সরকার বাহাদুর সে পথেই হাঁটবেন। সে যাই হোক, আমার ফুড ব্রেক আপাতত শেষ, পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন। আর এই ভদ্রমহিলাকে দেখুন, বৃষ্টি নামক পৃথিবীর রসাতলে যাক, ইনি ওনার আইসক্রিম খাওয়া ছাড়বেন না। উনি সবসময় আইসক্রিমের স্টক রাখেন এবং খাওয়া দাওয়ার পর মাঝে মাঝে উনি একটা করে আইসক্রিম খান। অন্য দিন আমাকে লুকিয়ে খান, আজকে ধরা পড়ে গেছেন। আর বাড়ির সামনে দেখলাম একটা অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে, যেহেতু কালকে মহরম, তো এখানে মহরমের একটা মিছিল বেরোয়। জানি না এটা কালকে এই ধরনের আবহাওয়া থাকলে সেটা বেরোবে কি না, হয়তো বেরোবে। লোকের একটা ধর্মীয় রীতিনীতি, সেটা তো মানতেই হবে। সন্ধেবেলা চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে সন্ধেবাতি দিলাম। আজকে তো ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু সেটা আর হয়ে উঠবে না, কারণ গ্যারাজেও জল জমে ছিল। জলটা নেমে গেছে, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা তাতে বেরোনোর খুব একটা সাহস হচ্ছে না। একটু টিভি দেখি, তারপরে আবার আপনাদের সঙ্গে আড্ডা। এখন বৃষ্টিটা একটু কমেছে। দুপুরবেলা থেকে তো সেই বৃষ্টি শুরু হয়েছিল, সেই সঙ্গে ছিল সাংঘাতিক একটা ঝোড়ো হাওয়া। তবে বিকেলের পর থেকে হাওয়াটা আস্তে আস্তে কমতে থাকে এবং বৃষ্টির ধারটাও কমতে থাকে। আর এখন মোটামুটি বৃষ্টিটা কমেই গেছে, তবে জানি না সারা রাত কী হবে। আজকে তো পশ্চিমবঙ্গ এবং অন্যান্য আরও 3টি জেলায় রেড অ্যালার্ট ছিল, তো মানে সেই মতোই একটা প্রাকৃতিক দুর্যোগ আজকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেল এবং শোনা যাচ্ছে আগামী 3-4 দিন ধরে এটা চলবে। আমি কি করব, সন্ধেবেলা তো ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক। রাস্তাঘাটে যা দুর্ভোগের ব্যাপার, তারপর আমাদের গ্যারেজেও প্রায় 1 হাঁটু মতো জল জমেছিল, তবুও সেই জলটা এখন নেমে গেছে, তো সেই জন্য আজকে আর কোথাও বেরোনো গেল না। তারপর সন্ধেবেলা বসে বসে সমস্ত নিউজ চ্যানেলগুলোই সার্ভ করছিলাম এবং সেখানে যেটা দেখলাম তাতে এটাই বুঝলাম যে পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থার যে ট্র্যাডিশন ছিল সেটা কিন্তু আজও সমান তালেই চলছে। কারণ আজকের দিনেও দোষীরা সেই মতো মানে তদন্ত কোনো অপরাধ ঘটলে পরে সেই তদন্তটা ঠিকঠাক মতো এগোয় না। যেমন আজকে আরজিকর মামলার একটা আপডেট পাওয়া গেল। সেখানে তো দুজন যে বিচারপতি ছিলেন তারা দুজন তো সিবিআইকে যথেষ্ট মানে কি বলবো ভৎসনাই করেছেন। মানে তারা বলেছেন যে তারা সিবিআই বুঝতেই পারছে না এই মামলার ইম্পর্টেন্স কতখানি এবং এই মামলার গভীরতা কতখানি, এবং সেই সঙ্গে সঙ্গে তারা যেন মনে হচ্ছে যে তাদের আগের যে টিমটা ছিল, অর্থাৎ সিবিআইয়ের যে আগের টিমটা এই মামলাটার তদন্ত করছিল, তাদেরকে বাঁচানোর জন্য বা তাদের যে এই তদন্তের যে ফলাফলটা বেরিয়ে এসেছিলো সেটাকে সাপোর্ট করতেই যেন তা সবচেয়ে বেশি তারা সচেষ্ট। এবং সেক্ষেত্রে দুজন বিচারপতি অভিমত প্রকাশ করেছেন যদি সেরকম হয় তাহলে এই মামলা সিবিআইয়ের হাত থেকে নিয়ে, অর্থাৎ এই তদন্তভার সিবিআইয়ের হাত থেকে নিয়ে সিআইডির হাতে দেওয়া হবে। এমনকি অভয়ের বাবা মাও সেই মতটাই হয়তো মনে হয় পোষণ করেন, কারণ তারাও দুজনে একই কথা বললেন। তারা বললেন যে এখন তো পশ্চিমবঙ্গে আইনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সিবিআইয়ের বাধা কোথায় এই তদন্তকে স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার। তো জানি না কী হবে। এদিকে তামান্না খাতুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আরও দুজন গ্রেপ্তার হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কাকদ্বীপে যে একজন দম্পতি আজ থেকে বহু বছর আগে পঞ্চায়েত ভোটের আগে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল এবং সেই এফআইআরে যাদের নাম ছিল, অর্থাৎ তাদের একমাত্র ছেলে যে এফআইআরটি করেছিলেন সেই এফআইআরে যাদের নাম ছিল তাদের অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই মামলাগুলোর পরিণতি যে কী হবে তা এখনও পর্যন্ত ঠিক একটা আমরা খুব একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে নই কি এই মামলার পরিণতিটা কি হবে, অর্থাৎ যারা প্রকৃত অর্থেই দোষী তারা কি শাস্তি পাবে নাকি আগের মতোই তারা পার পেয়ে যাবে, তো সেটাই দেখার।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার একটা উল্লেখযোগ্য আইন বিধানসভায় পাশ করতে চলেছেন, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং অপরাধ প্রবণতা কমানোর একটি বিশেষ আইন আসছে। সেই ক্ষেত্রে সরকার কেবলমাত্র দোষী ব্যক্তিদের শাস্তি দিয়েই ক্ষান্ত থাকবে না, তারা সেই দোষী ব্যক্তির সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে। এই জিনিসটা আমাদের সমাজের অপরাধ প্রবণতাকে তো কিছুটা প্রশমিত করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা খুবই ভালো একটা পদক্ষেপ। আর একটা জিনিস হচ্ছে যে পশ্চিমবঙ্গে সম্ভবত কিছুদিনের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধির এই আইনটি বলবৎ হওয়ার জন্য বিল আসতে চলেছে, এবং সেটাও যদি হয় তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পশ্চিমবঙ্গবাসী কিন্তু একই আইনের আওতায় আসবেন। এটা নিশ্চয়ই একটা ভালো খবর। তো তারাতলার আপডেট আমি যা দেখলাম তাতে এখন মনে হচ্ছে যে পুরসভায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে কলকাতা কর্পোরেশন ধীরে ধীরে সিটি অফ জয়কে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছেন, সেটা বোধহয় যথার্থই সত্যি। তার কারণ এই যে গোডাউনটা, যে নির্মীয়মান গোডাউনটা ভেঙে পড়েছে, তার যে একটা রেজলিউশন বেরিয়েছিল পুরসভার পক্ষ থেকে, তাতেও কিন্তু মেয়রের সই আছে, এবং মেয়র যথারীতি অকপটভাবে বলে দিয়েছেন যে এইসব জিনিসপত্রগুলো খুঁটিনাটি বিষয়ে দেখার, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। তিনি সই করেছেন অথচ তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা একটা কী বলবো, একটা হাস্যকর ব্যাপার। আর এটা ভাবতেও অনেকটা আমার কাছে বেশ খানিকটা লজ্জাস্কর, কারণ যিনি কলকাতার মেয়র ছিলেন তিনি আবার আমাদেরই প্রতিবেশী, অর্থাৎ আমাদের পাড়াতেই থাকেন। তো চিরটাকাল আমি তো তাকে পারিষদ পরিবৃত অবস্থাতেই দেখে এসেছি। তো জানি না এখন কি হবে। এখন তিনি আইনের আওতায় আসবেন কি না সেটাও একটা দেখার ব্যাপার, কারণ সব সময় তিনি এই ব্যাপারগুলো এড়িয়ে যেতে পারেন না। এর আগেও যখন তারাতলায় একটা বাড়ি ভেঙে পড়েছিল তখন তিনি বলেছিলেন যে এটা একটা সামাজিক ব্যাধি। তো এখন আবার বলছেন এগুলো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। তো তিনি নিশ্চয়ই আইনের বা ঊর্ধ্বে নন, সুতরাং তাকে বিচার ব্যবস্থার আওতায় আসতেই হবে। আমিও মনে প্রাণে এই আশাটা রাখছি। তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই বর্ষায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নিন, এবং ছোটোখাটো কোনো জ্বর বই জাতীয় কিছু হলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যিনি ডাক্তারবাবু আছেন, অর্থাৎ আপনার যিনি হাউস ফিজিশিয়ান আছেন, তার সঙ্গে যোগাযোগ করুন। জ্বর বলে সেটাকে, সাধারণ সর্দি জ্বর বই জাতীয় কিছু বলে এটাকে কিন্তু ফেলে রাখবেন না, কারণ কলকাতায় বর্ষা পড়লেই কিন্তু ডেঙ্গি ম্যালেরিয়া দুটোই তার থাবা বসাতে ছাড়ে না। আমরা এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আজকে আসছি, নমস্কার।